গত 25শে ডিসেম্বর লন্ডন থেকে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং তখন তিনি ট্রাভেল পাস নিয়ে ফিরেছিলেন। আমাকে বেশ কয়েকজন বলেছে যে ভাইয়া এই ট্রাভেল পাস তো এটার ডিউরেশন বোধহয় 3 সপ্তাহ বা 4 সপ্তাহ এরকম, তো উনি কি ট্রাভেল পাসের ডিউরেশন শেষ হলে ফিরে যাবে কিনা। তো ট্রাভেল পাসের বিষয়টা হলো বাংলাদেশে আসার জন্য, এবং যেহেতু তিনি বাংলাদেশের নাগরিক, তিনি একটা পাসপোর্ট পেতে পারেন, সুতরাং তার তো ট্রাভেল পাস রিইউজের দরকার নাই। সো ট্রাভেল পাসের ডিউরেশনের জন্য তাকে ইংল্যান্ডে ফিরে যেতে হবে এমন কোনো কথা নেই বলেই আমার ধারণা। তবে তিনি 1-2 সপ্তাহের জন্য আবার লন্ডনে যেতে পারেন, এটি নিয়ে একটা আলোচনা চলছে। কেন যাবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। তার আগে একটু বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলতে চাই, তারেক রহমানের বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তারেক রহমান কি অলরেডি প্রধানমন্ত্রী হয়ে গেছেন? এই আলোচনাটা কিন্তু উঠে আসছে, কারণ যেভাবে তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে, সরকারি প্রোটোকল বলেন, সেনাবাহিনীর প্রোটোকল বলেন, এটা সাধারণত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছাড়া কেউ পায় না। তিনি ফুল দিতে গেলে তার সাথে সেনাবাহিনী যান, তিনি যেখানেই যান শ্রদ্ধা জানাতে যান সেনাবাহিনী যান, তিনি কাঁদলে তাকে টিস্যু এগিয়ে দেন, সেও সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, অ্যাডজুটেন্ট জেনারেল। তো এই বিষয় নিয়ে কথা উঠেছে এবং সরকারের, বিশেষ করে সরকারের এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে একটা মানে হিড়িক পড়ে গেছে তারেক রহমানের সাথে দেখা করার। একেবারে মানে সরকারি প্রশাসনের সচিব বলেন, অতিরিক্ত সচিব বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, মহাপরিচালক, তারা সবাই একেবারে দল বেঁধে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করছে অফিসে গিয়ে, এবং সেখানে একটা খাতা মেনটেন করা হচ্ছে, নোট বই মেনটেন করা হচ্ছে, এবং কে কে সেখানে গেলেন সেটা আবার নাম লিখে টিক দেওয়া হচ্ছে। আমার পরিচিত একজন সচিব আছে, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি গিয়েছেন কিনা। বলে হ্যাঁ ভাই আমিও গিয়েছি। বললাম কেন গিয়েছেন? বলে না গেলে যদি উনি ক্ষমতায় আসে তখন আবার যদি সমস্যা হয়। তো এই হলো মানে ক্ষমতায় না যেতেই বর্তমান এই অবস্থা। তো এইরকম অবস্থা যদি চলে তাহলে আমরা কি আশঙ্কা করব যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে আরো একটি হাওয়া ভবন আবার তৈরি হবে? যারা এই একদম নতুন প্রজন্ম, 15-20 বছর বয়স বা প্রথমবার ভোটার হলেন, তারা হয়তো জানেন না বাংলাদেশে হাওয়া ভবন বলে একটা ভবন ছিল, যেটা ছিল দুর্নীতির প্রতীক। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, তখন এই হাওয়া ভবনে তারেক রহমানদের অফিস ছিল, এবং এই হাওয়া ভবন থেকেই বাংলাদেশের সরকারি বড় বড় ব্যবসা বাণিজ্য তদবির এগুলো কন্ট্রোল করা হতো, এবং বড় বড় টেন্ডারে 10% হাওয়া ভবনকে কমিশন দেওয়া হতো, যে কারণে অনেকেই তারেক রহমানকে তখন মিস্টার 10% বলতেন। দীর্ঘদিন তিনি বিদেশে নির্বাসনে ছিলেন, তিনি ফিরে এসেছেন, অনেকেই বলছেন তিনি অনেক বদলে গেছেন। যেহেতু তিনি পশ্চিমা গণতান্ত্রিক দেশে সময় কাটিয়েছেন, তিনি নিশ্চয়ই সেখানকার গণতান্ত্রিক ব্যবস্থা দেখেছেন, কিন্তু তিনি বাংলাদেশে আসার পরে যে বিষয়গুলো আমরা দেখছি তাতে আশাবাদী হওয়ার পাশাপাশি আশঙ্কাও কিন্তু থাকছে। কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটছে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। বাট এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে সবাই যে তারেক রহমানের কাছে হুমড়ি খেয়ে পড়ছেন, এবং এটা সেনাবাহিনীর মধ্যেও এই ট্রেন্ডটা লক্ষ্য করা গেছে, উইচ ইজ ভেরি ব্যাড। কারণ আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স, এটা ধরেন একটা চেইন অফ কমান্ড আছে, কিন্তু এখন যে যেভাবে পারে তারেক রহমানের সাথে লাইন গার্ড করার চেষ্টা করতেছে। তো এর ফলে আর্মির চেইন অফ কমান্ডও বেশ থ্রেটেন্ড হয়ে যাবে ভবিষ্যতে, বা অলরেডি হয়ে গেছেও হয়তো। আবার আর্মির ভেতরে অনেক কথাবার্তা হচ্ছে তারেক রহমানকে ঘিরে, সেগুলো আমি প্রকাশ্যে এখানে আনতে চাই না, কিন্তু এই যে তারেক রহমানকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে এবং তারেক রহমানকে ঘিরে যে সরকারি বেসরকারি প্রোটোকল দেওয়া হচ্ছে, যেটা তিনি আইন অনুগভাবে পান কিনা সেই প্রশ্ন যখন উঠছে, তখন জামাতে ইসলাম কিন্তু একেবারে চুপ করে বসে নেই। কারণ জামাতে ইসলাম মনে করে তারেক রহমান এসে তাদের বাড়া ভাতে ছাই দিয়েছে। কারণ খালেদা জিয়া ছিলেন অসুস্থ, তারেক রহমান দেশের বাইরে, জামাত মোটামুটি ক্ষমতায় চলেই গিয়েছিলেন। তো তারা এই তারেক রহমানের প্রতি যে সবার যে হুমড়ি খেয়ে পড়া, এটা তারা মোটামুটি উদ্বিগ্ন বলা যায়। মানে রাজনীতির দুটো হিসেব,
একটা হলো যদি মাঠে আওয়ামী লীগ থাকে, আওয়ামী লীগের সাথে যারা জোট করে তারা থাকে, তখন কিন্তু সব মানে হিসাব টিসাব ভুলে জামাত, বিএনপি, হিজবুত তাহরীর, এই যে ৭১-এর যে বিরোধী গ্রুপ, এরা সব এক হয়ে যায়। কিন্তু যখন আওয়ামী লীগ মাঠে নেই, তখন আবার এই জামাত বিএনপির মধ্যে কিন্তু একটা হিচিং লেগেই থাকে, এবং সেই হিচিংটা এখন জামাত উদ্বিগ্ন হচ্ছে। জামাত ডক্টর ইউনূসকেও এই বিষয়টিতে জানিয়েছে, এবং ডক্টর ইউনূসও বিষয়টা খুব কেয়ারফুলি অবজার্ভ করছে, এবং তারেক রহমান ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে হি ডাজন্ট ট্রাস্ট ডক্টর ইউনূস অ্যাট অল। যদিও তারা ফোন আলাপ করে, অনেক কথাবার্তা বলে, কিন্তু তারেক রহমান এবং আমার ধারণা ডক্টর ইউনূসও পরস্পরকে আসলে গভীরভাবে বিশ্বাস করে না, যাতে একটা স্বার্থের কারণে তারা এই মুহূর্তে একটা বিন্দুতে অবস্থান করছে। সো ডক্টর ইউনূসও কেয়ারফুলি মনিটর করছে, এবং জামাতের সাথে মিলে, বিকজ আমি বারবার বলেছি ডক্টর ইউনূসের পছন্দ হলো জামাতকে ক্ষমতায় আনা, এবং জামাতকে ক্ষমতায় আনলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন, এইটা তার দীর্ঘদিনের খায়েশ। কিন্তু সেইখানে একটু ঝামেলা হয়ে গেছে তারেক রহমান আসায়। এবং আমি আবারও বলছি যে বিশ্বের যে সেরা নির্বাচনটা বাংলাদেশে হবে, সেটা আদৌ হবে কিনা সেই টেনশন তো আছেই। তো সেই জায়গায় এখন এরকম শোনা যাচ্ছে যে ইউনূস তো আসলে খুব মাস্টার প্লেয়ার, তো নানা রকমের ঘিরিঙ্গি করে, সে একটা বিকল্প ঘিরিঙ্গি কথা মাথায় রেখেছে। যদি দেখে যে তারেক রহমান খুব বেড়ে যাচ্ছে, সবাই তারেক রহমানের কাছে যাচ্ছে, তাহলে হয়তো এ মাসের মধ্যেই তাহলে জামাতকে দিয়ে তারা একটা গন্ডগোল বাধাই দিতে পারে। এবং সেক্ষেত্রে এমনও প্ল্যান ডক্টর ইউনূসের আছে যে জামাত দাবি তুলবে যে তারা নির্বাচন মানে না, এবং তারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন গড়ে তুলবে। হাদির একটা ওপেনিং আমি বলে রেখেছি, তারা হাদি হত্যার বিচার চাই বলে একটা শাহবাগে একটা এন্ট্রি রেখে দিয়েছে। তাদের আসলে ইস্যুর অভাব হবে না, সেক্ষেত্রে তারা এই নির্বাচন বাতিলের দাবি তুলতে পারে তারেক রহমানকে ঠেকানোর জন্য। এবং যদি নির্বাচন বাতিল করতে পারে, বা ইউনূস তখন এই আন্দোলনের প্রেক্ষিতে হয়তো বলবে যে এই নির্বাচন হবে না, শুধু গণভোট হবে, এটাও একটা প্ল্যান আছে। আবার জামাত আরো একটা প্রস্তাব দিয়েছিল তারেক রহমানকে যে আসেন আমরা একসাথে জাতীয় সরকার করি, সব নির্বাচনের দরকার নেই, জাতীয় সরকার করে আমরা 4-5 বছর চালাই দিই। কিন্তু তারেক রহমান সেই প্রস্তাবে রাজি হননি। এইরকম নানামুখী অনিশ্চয়তা কিন্তু এখনো চলছে। কিন্তু এই প্রশ্ন যে তারেক রহমান কেন এত প্রোটোকল পাচ্ছে, এর পাশাপাশি যেটা দিয়ে শুরু করছিলাম, যে শোনা যাচ্ছে যে তারেক রহমান 1 বা 2 সপ্তাহের জন্য লন্ডনে যেতে পারেন। লন্ডনে যদি তারেক রহমান যান, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে একটা ঝামেলা আসতেছে আর কি। সো এইটা একটা ইন্ডিকেটর হবে, কারণ তারেক রহমান ব্যক্তিগত আলোচনায় তার খুব কাছের 2-1জনকে বলেছে যে তিনি হয়তো 2-1 সপ্তাহের জন্য লন্ডনে যাবেন। তো এইটা আমি একটু দেখবো আমরা যে তারেক রহমান আসলে লন্ডন যাচ্ছেন কিনা, কারণ এখনো রাজনীতির আকাশে যে অনিশ্চয়তার মেঘ, সেটা কিন্তু কেটে যায়নি। নির্বাচন নিয়ে এখনো নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে তো বলেছি, তারা তেমন ভাবে সিরিয়াসলি কাজ শুরু করেনি। এখন সব আলোচনায় বিএনপি এবং তারেক রহমানকে ঘিরে, এবং তারেক রহমানকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে। একটা প্রশ্ন, তারেক কি পারবে, বাংলাদেশকে কিভাবে চালাবে? আমার প্রশ্ন, যে প্রশ্নটার উত্তর আমি খোঁজার চেষ্টা করি আপনাদের মতো বিশেষজ্ঞদের মাঝখান দিয়ে, একটা কমসে কম 50% ভোটের যে জনপ্রিয় মেজরিটি সর্ববৃহৎ রাজনৈতিক দলকে ব্যান করে, সেটা কি আপনার মনে হয় তারেক যদি ধরেন নির্বাচন করে ফেললো, তারেক প্রধানমন্ত্রী হলো মিস্টার তারেক রহমান, উনি কি এই রাজনীতিটাকে আবার ফিরিয়ে আনতে সক্ষম হবেন সেই, অথবা ওনার কি ইচ্ছা হবে? আর না হলে তো যেই দেশ যা কিছু হচ্ছে সব কিন্তু এই কারণে হচ্ছে, একটা গ্রুপকে টার্গেট করা হচ্ছে। টার্গেটেড গ্রুপ যখন নাকি আবার সমাজের সাথে আবার তারা তাদের মতো স্বাভাবিক জীবনে ফিরে যাবে, তখন কিন্তু সিচুয়েশন একটু ডিফারেন্ট হবে। এবং আর্মি যেটার কথা বললেন, মোল্লা ও মিলিটারি বললেন না, আর্মি তো আওয়ামী লীগকে সাপোর্ট করছে না, নেতা কর্মীদের করছে না, এটা আমি যতদূর খবর পেয়েছি। সুজাত ভাই, আপনি আমাকে এই জায়গাটা একটু বুঝতে পারেন, তারেককে কি করবে, কি হবে?
এই জায়গাটা সরি, আমি আর্মির উপরে কোনো বস্তায় কোনো সময় ভরসা করতে রাজি না, এক শেষ এটা। তারেক যেভাবে ক্ষমতা চাইতেছে সে, তার সামনে বিএনপি এবং তারেকের সামনে যে কোনো অবস্থা নির্বাচন তারা ক্ষমতায় যেতে চায়। ওকে, গেল। জামাত কেন বিস্ফোটে? জামাত জানে দেশের অবস্থাটা কি। জামাত যে মব, এই যে মব সৃষ্টি করছে, এই যে আদি কেন্দ্রিক একটা মব বাহিনী হয়েছে, আরো অনেক কিছুই হয়েছে না। এই যে মাহাদিকে ছাড়িয়ে নেওয়া হলো, এই যে আইনের শাসনের বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো, এই যে পরিবেশটা, এটা ঠিক করতে তারেকের পক্ষে সম্ভব না। তাকে রাজনৈতিক সরকার চালাইতে হইলে এটা সামরিক সরকার না, তাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাইতে হবে, দেশের অর্থনীতিকে ঠিক করতে হবে। ঠিক করতে হইলে তাকে ভারতের সাথে কথা বলতে হবে। ক্রিকেট বর্জন করলাম, পেঁয়াজ তো বর্জন করতেছি না। ক্রিকেট বর্জন করলাম, আমি তো আদানির বিদ্যুৎ বর্জন করতেছি। আমি বলছি বর্জন করলে সব বর্জন করে দেন। আমি দেখছি সেটা, আমি কত করতেছি না তো। চাইলে আপনি ভারতকে ইগনোর করতে পারবেন না। অর্থনীতিতে যদি ভঙ্গুর অর্থনীতি হয়, যেভাবে ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, যেভাবে শিল্প কারখানা ধ্বংস করা হয়েছে, সেই জায়গায় তারকের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব না। এক, দুই নম্বর, একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে এটা। জামাত সেটা চাইতেছে। ওরা বলতেছে বিএনপি নিরঙ্কুশ হবে না, ঝুলন্ত হবে, সেই পাকিস্তান আমলের মতো, যাতে ইচ্ছা করলেই পার্লামেন্ট ভেঙে দেওয়া যায়। জুলাই সনদ দিয়ে একটা ঝামেলা হবে। জামাত সেই কারণে, জামাত অত্যন্ত চালাক, সে বুঝতে পারতেছে এইবার ক্ষমতায় গেলে তাদের পক্ষে দেশ ঠিক করা তাদের পক্ষে সম্ভব না। যত যারা বলুক না কেন, তারা তাদের ম্যাটিকুলাস প্ল্যান অনুযায়ী তারা তারেককে বলি দিতে চায়। তারেককে যদি দেশ চালাইতে হয়, তাকে সুচিন্তিত হবে অগ্রসর হইতে হবে, অথবা তাকে সবাইকে রাজনীতি করার সুযোগটা দিতে হবে। আমি ওই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম। আমার কাছে মনে হয় আপনি যেটা বললেন, অর্থনীতি, আইন শৃঙ্খলা, বিশেষ করে আইন শৃঙ্খলা উন্নয়ন করলে বাকিগুলো ধীরে ধীরে হবে। মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারবে, স্কুল কলেজে যাবে ফেরত, এই পুরো ব্যাপারটাই তো। এবং এই যে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, এটা কেন হয়েছে? এই যে মব বাহিনী কাকে অ্যাটাক করছে? একটা টার্গেটেড পিপলকে। তারা কারা? সংখ্যালঘু। তারা কারা? আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এই গ্রুপটাকে টার্গেট করছে। এই গ্রুপটা যখন সোসাইটিতে নির্ভয়ে, দুটো জিনিস হতে পারে আমার কাছে মনে হয়, এটা আমি আমার ওপিনিয়নটা দিচ্ছি। এক, আজকে যারা মার খাচ্ছে পড়ে পড়ে, তারা আসলে মারবে, তারাও চিন্তা করবে যে আমি মার আর কত খাবো, আমি কত দৌড়াবো, তাহলে আমিও একটা মব তৈরি করে, আমিও আরো কিছু আমার সহযোগী তৈরি করে মারামারি করি। তখন সমাজের, এখন মার খেয়ে আওয়ামী লীগ মার নিচ্ছে, যেই সহনশীলতাটা দেখাচ্ছে, সেই ইয়াটা যখন ভেঙে যাবে, তখন বাংলাদেশটা কলাপস করবে ফাইনালি। এখন কথা হচ্ছে বেসিক্যালি রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, এটা শুধু আওয়ামী লীগের জন্য না, বাংলাদেশটার জন্য প্রয়োজন, সেটা আমি মনে করি। আমি জাস্ট এই কথাটা আপনার কাছে, হ্যাঁ। এবং তারেক রহমানকে পারবেন কিনা, বা তারেক রহমানকে কারা এনেছে, আমি এটা বিশ্বাসই করি না তারেক রহমান একা একা 1-5 মর্নিং প্লেনে করে চলে এসেছে। নো, এটার কিছু ব্যাপার আছে, আমি জানি না কারা, বাট তারা কোন লাইনে হাঁটছে। একটা ভয়াবহ একজন একটা মানে একটা তত্ত্ব দিয়ে দিল যে তারেক রহমান সামনে থাকবে, পেছনে থাকবে আর্মি, আমাদের সেনাবাহিনী, আর থাকবে আইএসআই। বাংলাদেশের মডেল হবে পাকিস্তানি আর্মি ব্যাক মডেল। এত ভয়াবহ একটা কথা। সো এগুলো সব স্পেকুলেশন, এগুলোর মধ্যে আমি পড়তে চাই না। আমার কাছে মনে হয় তারেক রহমানকে যদি চিন্তা করে আগায়, যদি তারেক রহমান, কতটা অগণতান্ত্রিক সুজাত ভাই, নির্বাচন হয় না, একটা লোক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ডিক্লেয়ার অলমোস্ট হয়ে গেছে। এনএসআই প্রধান তার সাথে দেখা করছে কি রুদ্ধদ্বার বৈঠক, তাকে যে প্রটোকল দেওয়া হচ্ছে,
তার নির্বাচনই তো অবৈধতা, শুধু ভোটারই হইতে পারে না আইন অনুযায়ী। সুতরাং এই জিনিসটা চ্যালেঞ্জ হবে তো একসময়, আদালত খুলবে না, আদালত ওইভাবে চলতে পারে না। বর্বর দেশ তো দুনিয়ার নিবে না যতই হোক না কেন। আজকে ট্রাম্পকেও কিন্তু বলতে হচ্ছে ভেনেজুয়েলা ইলেকশন হবে, ওরাই ঠিক গণতন্ত্রের মূল ইয়া। ওরাই বলতেছে, ট্রাম্পকে বলতেছে যে ওরাই ঠিক করবে, এবং একমাত্র প্রেসিডেন্ট ছাড়া সবাই কিন্তু ঠিক আছে। সুতরাং এই জায়গায় এসে পাকিস্তান স্টাইলে করবে, পাকিস্তান তাকে করতে হয়েছে, আর্মি ব্যাক থাকবে, এটা পাকিস্তান না। আরেকটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে পাকিস্তান তার এনিমি ভারতে জানে, ভারত জানে তার এনিমি, আজকে থেকে না, সে 47 থেকে। বাংলাদেশ তার সবসময় এনিমি না, সুতরাং ভারত সহজে মেনে নিবে না, এত সহজ না। ভারত আগের ভারত নাই, অনেক এগিয়ে, সুপার পাওয়ার, সুপার পাওয়ার। সুতরাং তারেক ক্ষমতায় গেলে যে প্রধানমন্ত্রী হয়ে যে স্বর্গে চলে যাবে, জামাত সেইটা হতে দিবে না। আর আমি এই জন্য চাচ্ছি যে আপনি বললেন না সমাজে একটা ওরা যে অবস্থান নিতে পারে, আইনি শৃঙ্খলা কিছুটা উন্নতি যদি হয়, আদালত যদি খুলে, এই জন্য আমার ওপিনিয়ন হচ্ছে যদি ইউনিসের অধীনে কোন নির্বাচন আওয়ামী লীগকে আহ্বান জানানো হয়, আওয়ামী লীগ সেই নির্বাচনে যাবে না। 2 নম্বর হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হবে, ততই আমি মনে করি রাজনীতির জন্য ভালো হবে। একটা চূড়ান্ত পর্যায়ে যেতে হবে, একটা কথা মনে রাখবেন, চূড়ান্ত পর্যায়ে না গেলে পতন হয় না। আর্মি তো সারা জীবন রাস্তায় থাকবে না, তাকে একবার না একবার ক্যান্টনমেন্টে যেতেই হবে। আপনি চাইলে আজকে গ্রেপ্তার, কালকে চাইলে মামলা ছাড়া, এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যদি বলে মামলা লাগবে না, আওয়ামী লীগ হইলেই ধরতে হবে, সেটা আপনি করতে পারবেন না। সবাই আপনার আন্তর্জাতিক ভাবে চিন্তা করেন, মামলা লাগবে না, আওয়ামী লীগ পাইলেই ধরতে হবে, মানে কিরকম একটা ভয়ঙ্কর কথা। না, সে বলে দিচ্ছে কার জামিন না হবে না হবে, আদালত বলতেছে। এই যে ক্যাঙ্গারু আদালতের যে রায়, এটা সবগুলা প্রশ্নবিদ্ধ এবং দুনিয়াতে প্রশ্নের সম্মুখীন হচ্ছে এবং হবে ভবিষ্যতে। এই যে আজকে দেখলাম যে সালমান এফ রহমান আনিসুলকে ওনার আবেদন জানিয়েছিলেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ দিয়ে তাদের ভয়েস কল রেকর্ড পরীক্ষা করার জন্য, আদালতে এসে খারিজ করে দেওয়া হয়েছে। নো, এটা আইন না। সুতরাং সবগুলাই, ফজলুর তো ব্যাগিয়া দিয়েছেন ওনাকে যেন আদালত ডাকা, একটা কথা বলেছিল সে, এই আদালত নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। 5 বছর কথা বললাম না, 10 বছরের মধ্যে লোকজন তো কথা বলবি। শুধু এইটা না, প্রশাসন থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যে বিশৃঙ্খলা হবে না। না, সেটাই বলি যে 21শে অগস্টের মতো গ্রেনেড হামলা, তারপরে 10টা অস্ত্র মামলা, ভয়াবহ সব কেসের পরেও যদি তারেক রহমান চলে আসতে পারে, তাহলে এই যে এই বিতর্কিত জুলাই অভ্যুত্থানের নামে জুলাই যোদ্ধা, জুলাই শহীদ, এগুলা বলে বলে যে একটা স্টেজ শো করা হচ্ছে, সেটার তো তুড়ি মেরে হয়তো 2 বছর, 3 বছর, 4 বছর। আপনি তাকলাফা ফুয়াদের একটা বক্তব্য শুনেন নাই? কি বলছে এই লোকটাকে? না, আমি ঠিক আমি বলি কি না, কথাগুলো আমি কেন বলতেছি, বলছে যে এক প্রশাসন একটা দলের প্রতি ঝুলে পড়েছে। আজকে মান্নাকে বিএনপি মপ করে বাতিল করে দিচ্ছে, এটা মান্না করতেছে, এটা মান্না কিন্তু। আচ্ছা, সবগুলা ফেল করবে, একটা ববি হাজারি গুলো সবগুলা ফেল করবে, এই এনসিপি সবগুলা ফেল করবে। আসন ভাগাভাগি হবে জামাত এবং বিএনপির মধ্যে। তো জুলাই সন্ত্রাসীরা দল কি করবে? সুতরাং আমি চাই যত তাড়াতাড়ি নির্বাচন হবে ততই আমাদের জন্য ভালো।
সুজত ভাই, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমি আপনার আজকের আলোচনা অনেক মজাদার আলোচনা হলো। আমার আর আপনার কাছে তো ভালোই লেগেছে, আমি জানি না আমাদের দর্শকদের কাছে ভালো লেগেছে কি না, কিন্তু আমার খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। বিশেষ করে আপনি ছাত্রলীগ, আওয়ামী লীগ এগুলো নিয়ে যে কথা বললেন, এবং আপনার মনে হয় যে নির্বাচন যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল, এবং নির্বাচন হওয়ার পরে যে জুলাই যোদ্ধা নামে যারা আছে এবং মব বাহিনী যারা আছে তাদের ভবিষ্যৎটা কি হবে, কারণ তারা তো অপেক্ষাকৃত তরুণ, তাদের সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল যেটা তারা নষ্ট করে দিল। তো একজন লিখেছে, মাদুরোকে নিয়ে দুঃখ না করে আমরা বরং খাম্বা আর হোয়াট ইজ দ্যাট শফিকে ট্যাগ, আচ্ছা যাই হোক, ওনাদেরকে নিয়ে কি করব সেটা নিয়ে ভাবা উচিত। অনেকগুলো শব্দ ওনারা বলেছে। আরেকজন লিখেছে, নোবেলদার একমাত্র ক্রাইটেরিয়া আমেরিকার দালালি এবং সেই দেশে স্থিতিশীলতা নষ্ট করা। শান্তির নোবেল দেওয়া হয় অশান্তির জন্য, তার প্রমাণ ভেনেজুয়েলার মাসুদো অ্যান্ড বাংলাদেশ ইউনুস ও মায়ানমারের অং সান সুচি। ধন্যবাদ মৌলানার দায় এরকম কিছু একজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন সুজাত ভাই। আরেকজন লিখেছে বেলা, সে বলছে দারুণ আলোচনা চলছিল লোপা আপু, অনেক ধন্যবাদ। আমাদের আলোচনা আমি লক্ষ্য করেছি আপনি সবসময়, আমি যেখানে আলোচনা করি আপনি শোনেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। সুজাত ভাই, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও আমরা এরকম আলোচনা করবো। আমার আলোচনাটা ইউজুয়ালি আড্ডা হয়, আমরা আবারও আড্ডা দিব। আড্ডাটা হয় ভালো আসলে অনেক। আমরা তো না, দেশের রাজনীতি কি হবে না হবে, আওয়ামী লীগের কি নেত্রী দেখবেন, সবকিছু উনি দেখবেন, দেশ নিয়ে উনি ভাবেন, আন্তর্জাতিকতা নিয়ে উনি ভাবেন, উনার বিচক্ষণতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, প্রশ্ন থাকতেই পারে না। সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আমি শেষ করি। সম্ভবত কয়েক বছর আগে ওনার একটা বক্তৃতা আমি শুনেছিলাম ঢাকায়, আমি অনলাইনে শুনেছি, তো উনি মানে ছিল হিজ আওয়ার লিডার ইজ রেডি, বক্তৃতা শুনে বলেছিলাম। 6ই আগস্ট উনি বলেছেন গণতন্ত্রের জন্য বিএনপির সাথে বসতে আমার আপত্তি নেই। আবার বলেছেন উনি, বিএনপি আমার রাজনৈতিক শত্রু, রাজনৈতিক প্রতিপক্ষ, এনিমি নয়, মুক্তিযুদ্ধ বিরোধীরা আমার এনিমি। এইটা হচ্ছে পরিপক্কতা। আমার তো সজীব ওয়াজেদ জয়ের, এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা, আমি বিএনপির সাথে ব্যক্তিগত ব্যাপার যাই থাকুক, আমার কাছে মনে হয় এই যে স্বাধীনতার প্রশ্নে এই যে আওয়ামী লীগের বারবার দাঁড়িয়ে যাওয়া আরেকটা প্রজন্ম, আপনি যদি সজীব ওয়াজেদ জয়ের কথা বলেন, উনি তো বঙ্গবন্ধু, তারপর শেখ হাসিনা, তারপর আরেকটা প্রজন্ম সজীব ওয়াজেদ জয়, উনি যে এই যে দাঁড়িয়ে গেলেন, এই যে বললেন যে আমাদের বুঝতে হবে আমাদের শত্রুকে মিত্রকে, কে আমার রাজনৈতিক প্রতিপক্ষ, এবং তিনি সবার উপরে আপহোল্ড করলেন স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, যেই সংবিধান, সেই সংবিধানে একটাই কথা, এই রাষ্ট্রের মালিক জনগণ। এই যে জনগণের পক্ষে সজীব ওয়াজেদ জয়ের দাঁড়িয়ে যাওয়া, সেটাই হয়তো আগামী ভবিষ্যতে একটা সুন্দর পারিবারিক বিচক্ষণতা। তো দেখা যায়, আমি আরেকটা কথা বলি, অনেক এই জায়গায় বলি, অনেক জায়গায় বলি না, আওয়ামী লীগকে আওয়ামী লীগ বাঁচায় না, আওয়ামী লীগরে বাঁচায় আওয়ামী লীগের শত্রুরা। প্রশ্ন হচ্ছে কিভাবে, যখনই ওরা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের উপর আঘাত করে ফেলে, তো সবাই এক হয়ে যায়, সব ভুলে শেষ, সব এক হয়, সব সবাই জেলে, উনি বাইরে থাকে কি করে? প্রশ্নটা এই জায়গায়। আবার আমি আরেকটা কয়েকদিন পর একটা পোস্ট দিলাম যে ছাত্রলীগের নেতৃত্ব নির্ধারণের জন্য গত কয়েক বছরে টাকার খেলা হয়েছে, এটা বলতে হবে আমাদের। প্রতিযোগিতা, এইখানে কম্পিটিশন হবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীকে নেতৃত্ব নির্ধারণের জন্য এবং কর্মী নির্ধারণের জন্য। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে 100 মার্কের পরীক্ষা হবে। 20টা না 30টা লাইক পড়েছে। বুঝতে পারতেছেন আপনি আমাদের স্কলনটা কোন জায়গায়? আমি নানক ভাইকে চিনি, নানক ভাইয়ের অনেক সমালোচনা আছে। আমি জাহাঙ্গীর কবির নানককে দেখেছি 81-তে কিভাবে সে
75-এর পরে ছাত্রলীগ গঠন করেছে, তাকে বরিশাল থেকে নিয়ে আসা হয়েছে। আমি জাহাঙ্গীরকে দেখেছি, জালাল ভাইকে দেখেছি। এদেশের তুলনাতে আজকে নানক ভাইয়ের অনেক সমালোচনা হয়, আমি জানি অনেকে আমাদের মধ্যে আছে, কিন্তু নানক ভাইয়ের কন্ট্রিবিউশন, ওবায়দুল কাদের ছাত্র জীবন আমি দেখেছি, স্টার সিগারেট খেতেন উনি। উনি কোনো সময় কর্মী বান্ধব ছিলেন না, তবে সংগঠক ছিলেন। চুন্নু ভাই কর্মী বান্ধব ছিলেন। কাদের ভাইয়ের সাথে সবাই কথা বলতে পারতো না মধুর ক্যান্টিনে, কিন্তু চুন্নু ভাইয়ের ঘাড়ে বসে উপরের দিকে লোকজন কর্মীরা এসে ইয়ে করতো, পার্লার মধুর চুন্নু। ওবায়দুল কাদেরকে আমি সাংবাদিক হিসাবে দেখেছি। এক সময় ওবায়দুল কাদের প্রচুর সিগারেট খাইতেন, যখন সাংবাদিক হয়ে গেলেন সবকিছু ছেড়ে দিলেন। আমি অন্যরকম মানুষকে দেখেছি। কাদের ভাইয়ের যোগ্যতা কি জানেন? কিচ্ছু লাগে না। কাদের ভাই একটি মাত্র লোক যে কোনোদিন বঙ্গবন্ধু কন্যার সাথে কোনোদিন কোন অবস্থায় বেইমানি করবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং কাদের ভাই যাকে নেত্রী যা বলবেন তাই শুনবে সে, এই হচ্ছে তো একমাত্র কোয়ালিটি। আমি কেন বলতেছি জিনিসগুলা, যে এদের আমাদের বঙ্গবন্ধুর কাছ থেকে আমাদের যেমন জানার আছে, শিখতে হবে। আমাদের অতীত নেতাদের রাজ্জাক পারেছে অনেকে, আজকে হয়তো জাসদ নাই, জাসদের নেতারা যারা ছিলেন স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে কিভাবে ছাত্রলীগ বিভক্ত হয়েছে তারও একটা ইতিহাস আছে, সেইখানেও সিআই এর কাজ আছে। সুজাত ভাই, আমার এখানে একটা প্রশ্ন মাথার মধ্যে আসলো। প্রায় বলেন এই যে বেইমানি করবে না, আমরা বোধহয় বেইমানি না করা আর হচ্ছে যে নেতাকে, জুনিয়র নেতাদের ভালো মন্দের সাজেশন দেওয়া, রিয়েলিটিটা জানানো, এবং সে অ্যাকর্ডিং টু মানে একটা বোঝাপড়ার জায়গা, দুটো কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। আমি যখন আমার মনে করেন আমি সুজাত মনসুর ভাইকে আমি আমার একটা সাজেশন দিলাম, দ্যাট ডাজন্ট মিন যে আমি আপনাকে, আপনার কথার সাথে আমার মতের অমিল হতে পারে, আমি সাজেশন দিলাম, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি আপনার সাথে বেইমানি করছি। যেহেতু আমি আর আপনি একটা টিম, সেহেতু আমার সাজেশন আপনি শুনবেন, আপনার সাজেশন আমি শুনবো, এটাই তো স্বাভাবিক। এরকম কি হয়? এরকম শোনা যায় যে কেউ কিছু বলেন না নেত্রীকে, কোনো রিয়েলিটি ওনাকে জানানো হয় না? এটা তো আমি এটা উত্তর দিব না। ঠিক আছে, উত্তর দিলে কথা আছে না, পানির মধ্যে দিলে পায়ে নিজের পায়ে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারলাম। আমি শুধু বলবো নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা নেত্রীকে সঠিক তথ্যটা দেইনি, দিতে চাইনি। টিমের কথাই যখন আসলেন, আগে আমরা কথা বলতেছিলাম জিনিসটা, দেশ এবং দল, দেশ পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগ বা শেখ হাসিনা, আওয়ামী লীগ শেখ হাসিনা 100-র উপরে তিনি সক্ষম হয়েছেন। দল পরিচালনায় ওনাকে আমি দায়ী করবো না। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, খেয়াল করবেন আপনি, ওনাকে দেশের 70 কোটি মানুষকে দেখতে হবে। উনি যেটা আমার বিবেচনায় যেটা মনে করি, এই জন্য কথাগুলো চলেই আসলো, আমরা পরে আসবো মূল আলোচনায়, যে আমি মনে করি যে একজন লেখক হিসাবে যতটুকু আমি জানি, ওনাকে আমি প্রতিনিয়ত ফলো করি। উনি একটা সিদ্ধান্ত নিলেন, বিশেষ করে 2008-এর পরে উনি কিন্তু 3টা রূপকল্প করলেন, ডিজিটাল বাংলাদেশ, তারপর উন্নত এবং উন্নয়নশীল বাংলাদেশ, উন্নত বাংলাদেশ। উনি মনে করলেন আমার বাবার স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন কি ছিল, একটি উন্নয়নশীল বৈষম্যহীন বাংলাদেশ। বাস্তবতার সাথে খাপ খাইয়ে কিন্তু করতে হবে, অনেক সময় সম্ভব হয় না। উনি দেশটাকে এগিয়ে নিতে চাইলেন। মনে করেন আপনি আমি একসাথে চলতেছি, আমি আপনাকে বললাম আমি এই দিকটা যাইতেছি, আপনি এই দিকটা সামলাইয়েন, রাইট? আপনি কিন্তু এই দিকটা সামলাইলেন না। আপনাকে আমি বললাম আপনি জেলায় কমিটি করবেন, কমিটিটা আপনি নিজের মতো সংগঠন বুঝা কইলেন। আপনি নেত্রীকে বললেন জিয়াপা, আপনি সিলেটের দায়িত্বটা নিলেন। আমার তো প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রী হিসাবে আমি তো তৃণমূলের খবরটা নিতে পারবো না। আপনি 2-1 কাজ করলেন,
আপনি প্রশাসনকে আপনার ক্ষমতা বুঝাইতে গিয়া প্রশাসন আপনার বিরুদ্ধে কোনো রিপোর্ট করলো না, অথবা আপনার কাছে মিথ্যা রিপোর্টটা দিল। যে জনপ্রিয়, যে জনসম্পৃক্ত, তাকে আপনি আরেকটা বিষয়ে প্রশাসন পয়সা খায়, খেয়ে আপনার কাছে রিপোর্টটা দিল যে অমুক জনসম্পৃক্ত না, কিন্তু সে কিন্তু জনসম্পৃক্ত। আপনি করলেন কি? আপনার সেই ক্ষমতায় কাজে লাগিয়ে পয়সা পকেটে ঢুকাইলেন, ঢুকাই আপনি কমিটি করে দিয়ে আসলেন। নেত্রীকে রিপোর্টটা দিবেন, আপনি গোয়েন্দাদের রিপোর্ট কিন্তু দিতেছেন। এটা কি উনার দোষ না? কিন্তু আমার কথা বুঝতে পারতেছেন? আমি একদম বুঝতে পারছি। মানে উনার যে টিমটা ছিল, উনি সাংগঠনিক সম্পাদক একজন ছিল আগে, প্রত্যেক বিভাগে করেছেন, পরিবর্তনও করেছেন মধ্যে মধ্যে। তা করে উনি কিন্তু ক্ষান্ত হননি, যা আওয়ামী লীগ কোনোদিন হয়নি। উনি বিভাগীয় টিম করেছেন একজন সভাপতি মন্ডল, একজন সদস্যকে দিয়ে, যার সাংগঠনিক দক্ষতা বাড়ে। আপনি ছাত্রলীগের কমিটি করবেন, আমাদের সবাই কিভাবে কমিটি হইতো? জেলায় বসে, থানায় বসে, কাউন্সিল না হইল এটা সাবজেক্ট কমিটির মাধ্যমে ওই জায়গায় হইতো। সিবি চেয়ে কারো চাকরি দেয়া, সিবি কেন চায় মানুষ? চাকরির জন্য হইতো চায়। পরে আমরা দেখলাম কি, সিবি আসতেছে, ওনাকে বোঝানো হইলো সিবিতে তো আমি ইচ্ছা মতো লিখতে পারি, এই মুক্তিযোদ্ধার পক্ষে অনেক কিছু লিখলাম। আমি তো সরকার চাকরি করতেছি না এই জায়গায়, আপনি সিবি দেখে নেতৃত্ব নির্ধারণ করবেন কেন? আপনাকে আমি একটা উদাহরণ দেই, কোথাও নেই 277 জনের কমিটি, জেলা কমিটি ছাত্রলীগের। জয় এবং লিখন যাওয়ার কিছুদিন আগে ওদের চাকরি, আমি বলবো চাকরি যাওয়া কিছুদিন আগে সুনামগঞ্জের কমিটি দিয়েছিল 277 জনের, 99 জন সহসভাপতি। কোথার থেকে আসলো? ওরা যেদিন রিজাইন করলো, যেদিন নাই, ওরা প্রেসিডেন্ট নাই, কিন্তু ওই দিনও সিলেটের ওনাকে দেখেছি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে আমি কেন্দ্রীয় কমিটির সদস্য হইলাম। ওইগুলা সে নিয়ে প্রশাসনকে দেখাইতো, এই যে আমি দেখো মেম্বার হয়ে গেছি। এইভাবে কিন্তু এই যে ছাত্রলীগের প্রশ্ন আপনি আনলেন, আজকে যারা নেতৃত্বে, যারা পুরা নেতৃত্বটাই পচে গিয়েছে, বল উনি বদল করেছে, রব্বানি সুমনকে নিয়ে এসেছেন বদলাইয়া, ফেল করেছে। কি করলো? এই যে জাহাঙ্গীরনগর বিষয়ে কি করলো, ওনাদেরকে বাদ দিয়ে উনি আনলেন কাকে? আনলেন জয়াল লিখনকে আনলেন। এরও আইসা প্রথম দিয়ে খুব আমাদের সিলেটের কথা আছে, দরগার নাম তো শুনেছেন, যে দরগার ইমাম সাহেবকে সবাই অত্যন্ত সাব্যস্ত লোক মনে করে, অত্যন্ত সাব্যস্ত লোক মনে করে, বিশ্বাস করে। সবাই চেয়ারে বসার আগে দরগার ইমাম সাহেব, চেয়ারে বসার পরে সে পুরোটাই বলতে যায়। আসার আগে অনেক কিছুই কথা বলছে, কিন্তু আসার পরে দেখ শুধু ওদের দুষ্ট আমার আছে, আমার তৃণমূলের কর্মীরও আছে। আমি ক্ষমতা একটা শুধু একটা মেম্বার হওয়ার জন্য আমি লক্ষ লাখ টাকা করছি। এটা আমি কেন কথা, এটা সিস্টেম। সুতরাং আপনি প্রশ্ন করে কেন দাঁড়াইতে পারতেছেন না? এই জায়গায় হাত দিতে হবে এবং নতুন করে নেতৃত্ব সাজাইতে হবে। যারা লড়াকু সৈনিক তাদের কাছে আসতে হবে। মানে আমার কাছে মনে হচ্ছে যে যখন নাকি আমরা বোধহয় রিসেন্টলি যেটা আলোচনা খুব আসতেছে যে আওয়ামী লীগের নেতৃত্ব ঢেলে সাজাতে হবে, শেখ হাসিনা নিজেও বলেছেন যে উনি নেতৃত্ব ঢেলে সাজানোর কথা চিন্তা করছেন এবং অনেক জায়গায় শুনেছি উনি কাজও করছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা ছাত্র সংগঠন কে সাথে সাথে ছাত্র সংগঠনকেও আসলে জোরদার করা উচিত, সংগঠিত করা উচিত এবং তাদেরকে নিয়ে কাজ করা উচিত। বিকজ একটা তরুণ আরেকটা তরুণকে যতটা কানেক্ট করতে পারে, হ্যাঁ, এটা তো একটা বয়সের ব্যাপার, সেম এজ গ্রুপ। সো আমার মনে হয় আমরা বোধহয়, আমি শুনতে পাই না আর কি, যেহেতু আমি এগুলো নিয়ে কাজ করি, আমি শুনতে পাই না যে ছাত্রলীগ নিয়ে আসলে কি ভাবছে। বা আমি যেমন চিন্তা করছিলাম যে ছাত্রলীগদেরকে নিয়ে একটু কথা বলবো, নতুন নতুন কারা আছে, আমি কাউকে চিনি না। আমি চিনি খুব সুন্দর করে কথা বলে সাদ্দাম, ইনফ্যাক্ট সুন্দর করে কথা অনেকেই বলে না, হ্যাঁ, ইনফ্যাক্ট সাদ্দামকে আমার কাছে অনেক কিছু মনে হয়, আমার ওর কথা ব্যক্তিগত কারো কিন্তু বলতেছি না, আমি টোটাল সিস্টেমটাই, আমি একটা কেন বললাম সিস্টেমটাই, ওইটা 75-এর পরে আমাদের সামনে ক্ষমতা ছিল না,
আমরা তখন নেত্রীও আসেন নাই। একটাই চাওয়া, বঙ্গবন্ধু তার বিচার হবে, জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা ডিক্লেয়ার দিয়ে দেয়, এইটি আমার আকাঙ্ক্ষা। নেত্রী আসার পরে আমাদের মধ্যে আস্তে আস্তে, তারপর ক্ষমতা যাওয়ার সেটা চিন্তা করিনি, কিন্তু 15-16 বছর আমার সামনে কিছু ক্ষমতা ছিল। আমরা একদিন আপনি এই যে বললেন যে ছাত্রলীগ কেন চিন্তা করা হচ্ছে না, আমি এখন ইতিহাসটা একটু চাই। বঙ্গবন্ধু প্রথমে এসে যে সংগঠনে যোগদান করলেন, যোগদান বল খেয়াল রাখবেন, যোগদান বলতেছি সে যুবলীগ। উনি কলকাতায় আইসে দেখলেন যে শামসুল হক সাহেব যুবলীগ করতেছে। যুবলীগ কিন্তু বেশি দিন একটু না, বামপন্থীদের কারণে তারা ওইখানে। বঙ্গবন্ধু বললেন না, এখনই আমরা রাজনৈতিক কোনো কর্মসূচি দিব না, আমরা মানুষ এখন মানুষের মগজে মুসলিম লীগ, আমরা এই জায়গাতে সাংস্কৃতিক একটা রেভলিউশন ঘটাইতে চাই। কত পরিপক্ক ছিলেন বঙ্গবন্ধু। সেই জায়গায় বামপন্থীরা চাইলো না, এখানে অর্থনীতি ঢুকাইতে হবে, রাজনীতি ঢুকাইতে হবে। যুবলীগ শেষ হয়ে গেল। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে জিন্না আসলো, এই যে ঘোষণা, বঙ্গবন্ধু নেতৃত্বে ছাত্র, বঙ্গবন্ধু প্রয়োজনীয়তা ভোগ করল ছাত্র সংগঠনের, কিন্তু তিনি জয়েন করলেন না, তিনি এইটার কনভেনার হইলেন না। কেন? উনি রাজনীতি করবেন, রাজনৈতিক পরিবর্তনের জন্য তো আপনাকে রাজনীতি করতে হবে, রাজনৈতিক দল করতে হবে। ছাত্রলীগ কেন আগে করলেন? ট্রেনিং সেন্টার, এইখান থেকে নেতৃত্ব সৃষ্টি হবে, সেটাই বলতে চাচ্ছি। মিলিটারি, আমি সেইটাই। তারপরে আমি আরো সংক্ষেপে যাইতেছি, সেই ছাত্রলীগ স্বাধীন করলেন, ছাত্রলীগ দিয়ে কিন্তু মনে করেছেন। যদিও বঙ্গবন্ধু 4 দেখবেন, 4 খলিফা, এরপরে দেখেন আরো 4 জন নিউক্লিয়াস, মনিবাই, রাজ্জাক ভাই, আমাদের দাদা ভাই, দাদা আরিফ ভাই, 4, সৈয়দ নজরুল, তাজউদ্দিন, মনসুর আলী, আর কামারুজ্জামান, 4 না? আচ্ছা, সর্বশেষ বঙ্গবন্ধু জিয়ার কাছে 4টি প্রস্তাব ছিল 7ই মার্চে। আমি যেটা বলতে চাচ্ছি, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু মনিবাইকে দিয়ে যুবলীগ করার, যুবকদের কাজে লাগাইতো। আর কামাল ভাইকে বললেন তুমি খেলাধুলার দিকে ওইদিকে নজর দাও, উনি আবাহনী করাইলেন। কিন্তু আজকের যুবলীগ কোথায়? নেতৃত্ব অনেকবার পরিবর্তন করছেন যুবলীগের নেতৃত্ব। আর সবচাইতে আমার কাছে সবচাইতে সমস্ত রাজনৈতিক দল, প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সবচাইতে অবহেলিত যেই দল, লীগ বা যেটাই বলেন, সেটা হচ্ছে কৃষক। ও মাই গড, যেটাতে সবচেয়ে বেশি জোর দেওয়ার কথা, সেটার কোনো অস্তিত্বই নেই। অস্তিত্ব নাই এখন। যেটা কল দেবো, আমি অসুস্থ কথা আমার মনে হচ্ছে বোঝা যাচ্ছে, আমার মনে হয় আমি বলতে পারতেছি। আমি কিন্তু শান্তি পাইতেছি কথা বলে, এই জায়গায় আমি বলতে পারতেছি। অন্যান্য কিছু চ্যানেল আছে যেগুলো আমি ইচ্ছা করে অনেক সময় যাই না, গুজবের উপর গুজব, ওরা ভিউবাসী হইতে চায়, রাজনীতিও শিখতে চায়। আমার সাথে মানুষ কথা বলে শান্তি পায়, কিন্তু আমার চ্যানেল মনে হয় চলে টলে না। ওই যে ইয়া না, আপনি গুজব দিতেছেন না, নাতি গুজব দিচ্ছেন না, গুজব দিবেন। আর ওই যে গালিগালাজ করতে পারতেছেন না সেই মতো ইচ্ছা মতো। আমি কেন গালিগালাজ করি? আমি তো বঙ্গবন্ধু রাজনীতি করি। বঙ্গবন্ধু আমাকে রাজনীতি গালিগালাজ শেখান নেই, ঐশ্বর্যতা শেখান নেই। আপনি বলছিলেন যুবলীগের কথা। যুবলীগ, আমি যে দেখেন আপনি বঙ্গবন্ধুর ভীষণগুলা, বঙ্গবন্ধু পারেন নাই, আমাদের কারণে পারেননি। অনেক কিছু বলা যায় না, আমরাই অনেক কিছু বলতে পারি না। আজকে এই জন্য বললাম, আপনি বললেন না নেতৃত্বের প্রশ্নটা, আমি সেইটা ওনার হাতেই ছেড়ে দিতে চাই। বঙ্গবন্ধু কারণে জানেন কোন জায়গায় কাকে বসাইতে হবে, উনি করতেছেন, উনি কাজ করতেছেন। আমি নিশ্চিত উনার বয়স তো হয়ে গিয়েছে, 79 হবে আগামী সেপ্টেম্বরে। ছাত্রলীগের 1 বছর বড় কিন্তু উনি। 48-এ ছাত্রলীগ, 47-এ শেখ হাসিনা। আমার মনে হচ্ছে তিনি জয়কে নিয়ে আসবেন।
মানে আমার কাছে মনে হয় যে তরুণ নেতৃত্ব আনতে হবে এবং আনতে হবে। ক্লিন নেতৃত্ব ক্লিন আনতে হবে। এবং আরেকটা জিনিস, অনেকে অনেক কথা বলেন, সংস্কারবাদী বহু অনেকেই হয়েছে। এর আগে পাকিস্তান আমলে মুস্তাকরা বের হয়ে গিয়েছে, শাহজি এসে গিয়েছে, সাইজেদ সালাম খান, আমাদের ফারুক খানের চাচা সালাম খান ফরিদপুরে আওয়ামী লীগ ছেড়ে বের হয়ে গিয়েছে, অনেকবার অনেকে চলে গিয়েছে, কিন্তু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কেউ টিকতে পারেনি। বঙ্গবন্ধু পরিবার হচ্ছে আওয়ামী লীগের ট্রেডমার্ক, যে যাই বলুন না। বঙ্গবন্ধু, হ্যাঁ বঙ্গবন্ধু তো ওয়াজ এ ভিশনারি। সো বঙ্গবন্ধু পরিবার আওয়ামী লীগ করবেন আপনি, আর বঙ্গবন্ধু পরিবারকে মাইনাস করে দিবেন, এটা পাগল ছাড়া কিছু না। আচ্ছা সুজাত ভাই, আমার একটা প্রশ্ন মনের মধ্যে জাগে, এটা করেই আমরা চলে যাব অন্য জায়গায়। এই যে বঙ্গবন্ধু পরিবার, বঙ্গবন্ধুর, যেমন আমি দেখছিলাম যে সজীবজের জয়কে অনেস্টলি গত 16 বছর ভাবে আমি অত ফলো করি না, উনি তো অত সক্রিয় ছিলেন না, চিন্তামও না। তো গত 17 মাস ওনাকে আমি যখনই ওনার কোনো নিউজ আসে আমি খুব ভালো করে লক্ষ্য করি। এটা বোধ হয় স্টেট অফ মাইন্ড, যে কারণ আমি মনে করছি যে ওনাদের ফ্যামিলি থেকে কেউ আসবে, যেহেতু পুতুলে অন্য একটা ডিভোটেড আছে। কিন্তু বঙ্গবন্ধুর যে এক্সটেন্ডেড ফ্যামিলি, ফর এক্সাম্পল ওনার যে কাজিনস আরাটারা, ওনাদেরকে, যেমন জয় পুতুলকে নিয়ে যে প্রোপাগ্যান্ডা আছে, সেটা আসলে প্রোপাগ্যান্ডা বোঝা যায় যে গত 17 মাসে যদি প্রমাণ করা যেত তাহলে তারা প্রমাণ করতে পারতো। কিন্তু অন্যান্য নিয়ে আমি দুর্নীতির কথা বলছি না, এই যে স্বজন তোষণ নানা বিষয় নিয়ে কথা আছে বঙ্গবন্ধুর এক্সটেন্ডেড ফ্যামিলিদেরকে নিয়ে। কিন্তু আবার এটাও শুনি যে তারা দলের ক্রাইসিসের সময় দলকে ফাইন্যান্সিয়ালি বা বিভিন্ন ভাবে সাহায্যও করেন। আপনি এই জায়গাটাকে কেমন করে দেখেন? আমি এক্সটেন্ডেড ফ্যামিলির কথা বলছি। বার্ডেন মনে করছেন আপনি, নাকি ওনাদেরকে এখন একটু দূরেই থাকা উচিত এটা মনে করছেন? বিকজ ফিনান্সিয়ালি সাহায্য করা যদি হয়, সেই তার মধ্যে আমার দলকে ডমিনেট করবে না। বঙ্গবন্ধুর সময় কি আওয়ামী লীগকে ফিনান্স করে নাই অনেকেই করেছে, সাধারণ মানুষ। আমি শুনেছি যে বঙ্গবন্ধু মিটিং করে ইস্পানি এখন টাকা দেয় না, ওরা ফোন লাগা টাকা। হ্যাঁ, এটা শেখ হাসিনা আবার বিভিন্ন অন্যান্য কারণ উনি আবার 50টা সিটি অন্তর্পক্ষে বঙ্গবন্ধু কন্যা নিজে পয়সা দিতেন। পয়সা কই পাইতেন করে উনি বিভিন্ন জন থেকে নিয়ে আসতেন। আমাকে আমি একটা ছোট এক্সপিরিয়েন্স বলি সুজাত ভাই। ওটা প্রথম একটা ছবি দেখবেন, কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকীতে আপা মানে শেখ হাসিনা গেছেন, ছবিটা আছে, আরেফ আহমেদ বসে আছে, শেখ হাসিনা। ওই মিটিংটা অর্গানাইজ করেছিলেন আব্বা, এবং ওই প্রথম দাওয়াত দিয়েছিলেন শেখ হাসিনাকে। তখন শেখ হাসিনার সাথে আব্বার একটা খুব ভালো রিলেশন ছিল। যখন নাকি প্রেস ক্লাবে হচ্ছিল মিটিংটা যখন শেষ হয়ে যায়, তখন আব্বা বলছে, আপা সব ঠিকঠাক ছিল? বলছে কোনো আপনাদের কিছু লাগবে সাইদ ভাই? বলকে হ্যাঁ, আমার তো এই প্রেস ক্লাব এবং আরো কিন্তু আনুষঙ্গিক ভাড়া 5,000 টাকা লাগবে। তখন উনি ওখানে একজনকে বলে 5,000 টাকা দিয়ে উনি ত্যাগ করলেন। নিজেরা পয়সা দেন না তো আমাকে। আমি এই যে ব্যক্তিগত প্রসঙ্গ আমি একটা বলে ফেলি, আমি যেটা বলতে সঞ্জিত আমার কথা। তো আমি 96-এ উনি আসলেন, আমি এর মধ্যে চলে আসছি লন্ডন। আইসা দুম আমাকে গালিগালাজ করলেন, তুই কেন আসলি? আমি বললাম আসলাম কিছু পয়সা টয়সা করি। পয়সা রাজনীতি করতে পয়সা লাগে নাকি? তুই জনগণ কাজ করবি, জনগণ তোকে পয়সা দিবে, হেল্প করবে। হ্যাঁ, এইটাই। আমি যে প্রশ্নটা আপনি করেছিলেন আদার্স এক্সটেনশন ফ্যামিলি, একটা উদাহরণ দিই আমি। আপনি কি ওই খুলনার শেখ বাড়ির যখন ভাঙে ছবিটা দেখেছেন? দেখেননি? মনে হয় না। বিশাল অট্টালিকা, আমি দেখেছি। সেটা কার বাড়ি? সে শেখ হালালের ওনাদের বাড়ি না এটা? আর আচ্ছা, শেখ তন্ময়দের বাড়ি না নাকি? না, 32টা মিলান তো, 32 মিলান। আমি আসি, আমাদের অনেক চেয়ারম্যান আছে যাদের বাড়ি বিশাল অট্টালিকা, হয়তো তার বাড়ি পৈতৃক সম্পত্তি হইতে পারে, আমি সেটা বলতেছি। এমপি মন্ত্রী তো ছিলই,
আমি একজনকে এমন ভাবে চিনি যে পরিবারকে 2 রুমের ঘরে থাকতেন এক সময়, আর আমি নিজেরা গিয়েছি, এরপরে বিশাল বাড়িও হয়েছে। ওনারা কি কোন 32 নম্বরে যায়নি? দেখেনি 32 নম্বর? কিচ্ছু লাগে না, 32 দেখলেই বঙ্গবন্ধু রাজনীতি, আর কিচ্ছু লাগবে না। গণভবনে শেখ হাসিনার যে বেডরুমটার ছবি যখন দেখছিলাম, ওরা যখন ভেঙে ফেলছিল, কি সিম্পল সাধারণ একটা ঘর। উনি যে কি সাধারণ মানে বলা মুশকিল, কিন্তু মুশকিলটা ওনাকে এমন প্রতিস্থাপন করা হয়েছে যেটা আমরা এই জায়গায় ফেল করেছি। মেটিকুলাস ওনাকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, মানে আমরাই ফেল করেছি। এটা উপস্থাপন করা হয়েছে, কিন্তু আমাদের ওনার যে সোলজার্স ছিল, সোলজার্স চাইতো মানে একজন নেতা, ওই জায়গায় আমরা ফেল করেছি। ওইটার যে একটা কাউন্টার জিনিস দাঁড় করাতে হবে সত্যিকার। একটা জিনিস কিন্তু এটা হলে হবে না, মিডিয়া সম্পর্কে, মিডিয়া কোন কয়টা যে মিডিয়া মিলিটারি মোল্লা, আওয়ামী লীগ বান্ধব না। এত টেলিভিশন চ্যানেল দিলেন বঙ্গবন্ধু, আমি বারবার বঙ্গবন্ধু বলে, এই জন্য আমার পছন্দ করে না, খালি উনি বঙ্গবন্ধু বলে উদ্ধৃতি, এইগুলা কেন বলি আমি আপনাকে বলি। 26শে মার্চ 1975 বঙ্গবন্ধুর লাশ বক্তৃতা জনসভায়, মঞ্চে উনি একা, কাজ গেরা ঘর মঞ্চ, ওই জায়গায় অনেক সম্পর্কে অনেক কেন তিনি বাকশাল করলেন বলেছেন, কিন্তু এক জায়গায় এসে বলতেছেন কবি সাহিত্যিক আপনাদের সম্পর্কে আমি কি সাংবাদিক আপনার সম্পর্কে কিছুই বলবো না, আপনারা কালকে বই লিখে ফেলবেন আমার বিরুদ্ধে। বোঝা গেছে বঙ্গবন্ধু এদের সম্পর্কে কি ধারণা পোষণ করতে। শেখ হাসিনা মিডিয়াকে এত সুযোগ সুবিধা দিয়েছেন, এত সুযোগ সুবিধা দিলেন, টকশোতে বসে গালিগালাজ করতেছে। ওই যে হাসনাত কাই রাষ্ট্রসংঘ নাকি সে বলে নাই ওই দিন প্রথম হলো আগুন দেওয়ার পরে, যে শেখ হাসিনার সময় তো কোন পত্রিকায় বসে আগুন দেওয়া হয়নি। এখন এই যে মোস্তাফিজরা বলে না টকশো এখন আমি হচ্ছে, কেউ আছে? মোস্তাফিজদের কথা আমি শুনতে চাই না। আমি সেটা আমি কেন বলতাম, আমি তো তাকে কোনো বসে পছন্দ করবো, আমি কেন বলতেছি এইগুলা, যে এইগুলা আরো অনেকে, এই যে মাসুদ কামাল, সবগুলা একগুলো একটু ভালো, সবগুলা এই বিএনপি জামাত বিএনপি কে খেয়ে ফেলছে, এই চিন্তায় এতদিন ব্যস্ত ছিল, সরকারের বিরুদ্ধে বলতেছিল। এখন যে আবার জামাত বিএনপি কে পাস দিয়ে দিচ্ছে, এরা কিন্তু কথা বলে না, দেখবে না কথা বলে, এরা বিএনপি কে চায়। শেখ হাসিনা মিডিয়াকে এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও, এই যে মাহফুজানা, তার বাবা আবুল মনসুর আহমদ না, তার ব্যক্তিগত জেলা আছে বঙ্গবন্ধু পরিবারের সাথে, তার বাপকে তারা বঙ্গবন্ধু বড় নেতা মনে করে। একই অবস্থা বদরুদ্দিন ওমরের, একই বছর উমিন ফারহানার বাবা, সবগুলো একই অবস্থায় ইত্তেফাক মানিক বিহার। সুতরাং এইগুলা মিডিয়া, এই যে কথা বললাম, এই মিডিয়া গত 15 বছর আমাদেরকে এমন ভাবে পৌঁছতাম, কিন্তু সরকার তো সেইভাবে পদক্ষেপ নেওয়া হয়নি। আজকে যেভাবে নেওয়া হচ্ছে, আমাদের ভুল তো আছেই। একটা মনে রাখবেন, আপনি যদি প্রশাসক হন, আপনার কাইন্ড হলে চলবে না, কাইন্ডে থাকবেন, আপনার হবে না। অনেক ধন্যবাদ সুজাত ভাই, অনেক গল্প করলাম, এগুলোরও আমার মনে হয় দরকার আছে। সব সময় সমসাময়িক বিষয় তো চলবে। আমি আমার এখন আলোচনার যে আমার আজকের বিষয় চলে যাই। বিষয়টা হচ্ছে ইউনূসের মব। ইউনূস আসলে তো মবটা বলেইছে যে সে মব, এটা তাদের প্রেসার গ্রুপ। তো ইউনূসের মব, বাংলাদেশের ব্যর্থতা, রাষ্ট্রের পতন, সবকিছু মিলিয়ে যে লাস্ট যে ঘটনাটা ঘটলো, আসলে ব্যাক টু ব্যাক একের পর এক ঘটেই যাচ্ছে। লাস্ট কি ঘটলো, যে মাহাদি, যে নাকি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের হবিগঞ্জ থানার সদস্য সচিব, সে প্রকাশ্যে বললো যে তাকে সে থানা পুড়িয়েছে, সন্তোষকে পুড়িয়েছে এসআই, এবং কতটা দুঃখজনক, সবাইকে যেন পুড়িয়ে না দেয় সেজন্য একজন হিন্দু এসআই কে সামনে দেওয়া হয়েছে পুলিশ মবের মাঝখানে। তার কিন্তু একটু আগে দেখলাম খবর, জামিন হয়ে গেছে 200 টাকায় জামিন হয়ে গেছে। এবং তাকে ছোটানোর জন্য অন্যান্য বৈষম্য বিরোধী নেতাদের বলতেছে আমরা সবাই পুড়িয়েছি, আমরা এটা করেছি। তার হবিগঞ্জ থানার সামনে অবরোধ, বিক্ষোভ, নানা ঘটনা। এই যে রাষ্ট্রটা এই জায়গাটায় চলেই গেল,
আপনার কি মনে হয় এই যে নির্বাচন করে সবাই ফাল পারতেছে, একটু বাজে করে বললাম, আমি এই জায়গায় আসতে চাচ্ছিলাম, প্রিয়া পাবে এই যে যাচ্ছে অবস্থাটা আগামীটা কি? আগামীটা কি? আমি বর্তমান তো দেখতে আমি পাচ্ছি। প্রথমেই বলেছিলাম যে বিশ্বমব হয়েছে ভেনেজুয়েলায়, আন্তর্জাতিক নায়ককে ট্রাম্প। ইউনুসকে কারা বসিয়েছে? ইউনুসকে বসিয়েছে আমেরিকা। দুনিয়াটা এখন এই যে মব, যার শক্তি যেমন রাশিয়ার, তার শক্তি আছে তো ইউক্রেন আক্রমণ করবে। পক্ষে যুক্তি আর থাকার না থাকে, আমি যদিও এটার পক্ষে, যুক্তি অনেক আছে, অনেক সময় করতে হয়।